হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। তো আমাদের অভিষেক কাব্যাংশটা নিয়ে কোশ্চেন আনসার চলছে। যারা আজকে প্রথম দেখছো তাদের রিকোয়েস্ট থাকবে আগের ভিডিওগুলো দেখে এসে আজকেরটা দেখো, কারণ আমরা মাঝখানে আছি এটা। তো চলো, উইদাউট এনি লেট স্টার্ট। আজকের ফার্স্ট কোয়েশ্চেন অর দিয়ে 2-3টে লেখাবো, তো সেইভাবে লিখো। ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী। মহাবলী কাকে বলা হয়েছে, তিনি কি কারণে রুষ্ট হয়েছিলেন, রোষে তিনি কি কি করলেন? অথবা কনক আসন ত্যাজি বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ কোথায় ছিলেন, তিনি কেন কনক আসন ত্যাগ করলেন? অথবা ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার। কুমার কে, তার এই আত্মধিক্কারের কারণ কি? আনসার লেখো। মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশের প্রশ্নোদ্ধৃত অংশে মহাবলী বলতে রাবণ পুত্র ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। আচ্ছা, কুমার বলতেও ইন্দ্রজিৎকেই বোঝানো হয়েছে, যেটা কোশ্চেনে একটা পার্টে আছে, সেটা ছোট করে লিখে নিতে পারো, মানে যেটা বলে আসবে সেটা লিখবে। প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশ ধারণ করে এসে দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে তার ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ জানিয়েছিলেন। একই সঙ্গে বলেছিলেন যে লঙ্কার এই বিপদের সময় শোকগ্রস্ত রাজা রাবণ সৈন্যসহ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। প্রমোদ কারণে বিলাসমত্র ইন্দ্রজিতের পক্ষে কথা সহ্য করা সম্ভব ছিল না। নিজের বংশের এই দুর্দশা তাকে যতটা ক্ষুব্ধ করেছিল, তার থেকে বেশি ক্ষোভ হয়েছিল তার নিজের প্রতি। লঙ্কার বিপদের দিনে নিজের দায়িত্ব পালন না করতে পারাই ইন্দ্রজিৎকে ক্ষুব্ধ ও রুষ্ট করে তোলে। নিজের ঔদাসীন্যে ক্রুদ্ধ হয়ে মেঘনাদ তার ফুলের মালা ছিঁড়ে ফেলেন, হাতে থাকা সোনার বালা দূরে ছুঁড়ে ফেলে দেন। সেই সময় তিনি তার প্রমোদ কারণে বিলাস ব্যসনে মত্ত ছিলেন। রাগে ধিক্কারে তার কুণ্ডল পায়ের কাছে পড়ে থাকে। নিজেকে ধিক্কার দিয়ে ইন্দ্রজিৎ বলেন যে শত্রু সৈন্য যখন স্বর্ণলঙ্কা ঘিরে রেখেছে তখন তিনি রমণী সান্নিধ্যে রয়েছেন। এই দৃশ্য তার মতো বীরকে মানায় না। তিনি রাবণের পুত্র, তাই শীঘ্র রথ আনার নির্দেশ দিয়ে ইন্দ্রজিৎ বলেন, ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। অর্থাৎ শত্রুকে বধ করে ইন্দ্রজিৎ লঙ্কার তথা তার নিজের কলঙ্ক দূর করার কথা বলেছেন। নেক্সট কোয়েশ্চেন লেখো। এই কি সাজে আমারে দশাননত্তজ আমি ইন্দ্রজিৎ। কোন প্রসঙ্গে বক্তা এই কথা বলেছেন? উদ্ধৃত কথায় বক্তার চারিত্রিক কোন গুণের পরিচয় পাওয়া যায়? আচ্ছা, এই কোয়েশ্চেন আনসারের ক্ষেত্রে বলবো চারিত্রিক কোন গুণের পরিচয় পাওয়া যায়, মানে কিন্তু এখানে একটা গুণ, এটা কিন্তু কখনোই চরিত্র বৈশিষ্ট্য এলে এটা লিখলে কিন্তু হবে না, ওটা আলাদা। হ্যাঁ, ওখানে অনেক কিছু অ্যাড হবে, এখানে জাস্ট একটা পয়েন্টের ওপর ভেদ করে ডিপেন্ড করে তার চরিত্রের কোন গুণটা সামনে এসছে সেটা বলা হয়েছে। আনসার লেখো। মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে গৃহীত অভিষেক কাব্যাংশের প্রশ্নোদ্ধৃত অংশে লঙ্কার প্রমোদকাননে আগতা দেবী লক্ষ্মীর থেকে ইন্দ্রজিৎ জানতে পারেন যে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে তার ভাই বীরবাহুর মৃত্যু হয়েছে এবং শোকার্ত পিতা রাবণ যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছেন। প্রমোদ কারণে বিলাসে মত্ত ইন্দ্রজিতের মনে এই ঘটনা গভীর ক্ষোভ ও অনুশোচনা তৈরি করে। যখন শত্রু সৈন্য লঙ্কাপুরীকে ঘিরে ফেলেছে সেই সময় তিনি বিলাসে সময় কাটাচ্ছেন, এটাই ছিল ইন্দ্রজিতের অনুশোচনার কারণ। রাজা রাবণের পুত্র হিসাবে তাকে যে এটা মানায় না তা ইন্দ্রজিৎ উপলব্ধি করেছিলেন। ইন্দ্রজিতের উপলব্ধি এবং আচরণের মধ্যে দিয়ে তার আদর্শবোধ এবং দায়বদ্ধতারই প্রকাশ ঘটে। নিজের কৃতকর্মের জন্য নিজেকে ধিক্কার জানাতে ইন্দ্রজিৎ দ্বিধা করেননি। আত্মসমালোচনার মধ্যে দিয়ে ইন্দ্রজিৎ চরিত্রটি মহান হয়ে উঠেছে। শত্রু সৈন্যদের বধ করে সমস্ত অপবাদ দূর করতে চেয়েছেন ইন্দ্রজিৎ। বীর ধর্মের পথে তার এই যাত্রা। নিজেকে দশাননাত্মজ অর্থাৎ রাবণের পুত্র বলার মধ্যে দিয়ে পিতার প্রতি এবং নিজের রাজবংশের প্রতি এবং নিজের সাম্রাজ্যের প্রতি তার শ্রদ্ধার প্রকাশ ঘটেছে। নেক্সট,
ঘুচাবো এই অপবাদ বধিরিপু কুলে, এখানে কোন অপবাদের কথা বলা হয়েছে? এই অপবাদ ঘোচানোর জন্য বক্তা কি করতে প্রস্তুতি নিয়েছিলেন? মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ অভিষেকে ইন্দ্রজিৎ যখন প্রমোদ কাননে বিলাসে মত্ত, তখনই লক্ষ্মী সেখানে আসেন এবং তাকে বীরবাহুর মৃত্যু সংবাদ দেন। আচ্ছা, তোমাদের মনে হতে পারবে একই আনসার হয়তো রিপিটেশন করছি, কিন্তু খেয়াল করে দেখো, যখন এক ধরনের হয় আমি লিখিয়ে দিই, কিন্তু প্রত্যেকটার সাথে এমন একটা পার্ট জড়িত যেটা এক নয়, আর বিভিন্ন ঘুরিয়ে বলেছে একই কথা, কিন্তু তাকে বলার মোড়কটা আলাদা। হ্যাঁ, ওই জন্যই কিন্তু লেখানো। আর আমি বারবার একটা জিনিস বলি যে একটা কোনো টপিক, একটা কোনো চ্যাপ্টার ধরে বারবার যখন একই কোয়েশ্চেন আনসার বলতে থাকি, তোমাদের মনে হয় একই বলছে একই বলছে একই, কিন্তু যখন তোমরা এটা পরীক্ষার খাতায় লিখবে, তোমরা একটা টপিক থেকে তো আর 10টা কোয়েশ্চেন আনসার লিখবে না, একটা দুটোই লিখবে, তো তখন তোমাদের কিন্তু আর এটা মনে হবে না। তো এটা হয়, এটা সবসময়ই হবে, একই প্রশ্নের উত্তর লিটারেচার এটা বেশি হয়, তো এগুলো কিন্তু মাথায় এনো না, তাই বলছি। ইন্দ্রজিতের মনে হয় বীরবাহুর মৃত্যু সংবাদ দেন। ইন্দ্রজিতের মনে হয় রাক্ষস বংশের গৌরবকে বিনষ্ট করে রামচন্দ্রের সৈন্যরা যখন লঙ্কাকে ঘিরে রয়েছে, তখন তার এই বিলাসে সময় কাটানোর ঘটনা ধিক্কারজনক। উপরন্তু তিনি লক্ষ্মীর মুখে থেকে এও জানতে পারেন যে তিনি প্রমোদ কাননে মত্ত থাকায় তার পিতা নিজে যুদ্ধের সাজে সাজছেন। তার মতো উপযুক্ত এবং বীর পুত্র বেঁচে থাকতেও রাজা রাবণকেই যদি যুদ্ধযাত্রা করতে হয়, তবে তা খুবই অপমানের। রাবণের পুত্র হিসাবে তার নিজের এই আচরণ ইন্দ্রজিৎ মেনে নিতে পারেননি। একে তিনি লঙ্কার রাজবংশের অপবাদ বলে চিহ্নিত করেছেন। শত্রু সৈন্যদের বধ করে ইন্দ্রজিৎ এই অপবাদ দূর করতে উদ্যোগী হন। বীরের সাজে তিনি সেজে ওঠেন। মেঘবর্ণ রথ, চক্রে বিজলির দীপ্তি, ইন্দ্রধনুর ন্যায় উজ্জ্বল রথের পতাকা, দ্রুতগতির অশ্ববাহিনী, এইসব নিয়েই সেজে উঠেছিলেন ইন্দ্রজিৎ। তীব্র রাগে যখন ধনুকে টঙ্কার দিয়েছিলেন, মনে হয়েছিল যেন মেঘের মধ্যে গরুর পাখি চিৎকার করে উঠছে। বীরভাবের এই আদর্শ তুলে ধরার মধ্যে ইন্দ্রজিতের অপবাদ ঘোচানোর চেষ্টা লক্ষ্য করা যায়। সর্বোপরি নিজের সমস্ত বেশভূষা ত্যাগ করে রমণী সান্নিধ্য ছেড়ে তিনি দ্রুত গতিতে লঙ্কার উদ্দেশ্যে, রাজভবনের উদ্দেশ্যে বেরিয়ে যান এবং সেখানে যুদ্ধের জন্য তার পিতাকে সম্মত করেন। নেক্সট, কহ দাসে লঙ্কার কুশল। বক্তাকে, বক্তার এমন জিজ্ঞাসার কারণ কি? মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশ থেকে গৃহীত আলোচ্য অংশটির বক্তা ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ যখন প্রমোদ কাননে অবসর কাটাচ্ছিলেন, তখন হঠাৎই তার সামনে ছদ্মবেশী লক্ষ্মী উপস্থিত হন। সেই সময় জায়গায় ধাত্রীর আগমন ইন্দ্রজিতের কাছে অপ্রত্যাশিত ছিল। সেই কারণেই মেঘনাদের মনে আশঙ্কা জাগে যে হয়তো স্বর্ণলঙ্কায় কোনো বিপদ হয়েছে। তা না হলে এভাবে আচমকা ধাত্রী মাতার আগমন ঘটত না। কৌতূহলী ও উদ্বিগ্ন ইন্দ্রজিৎ তাই ধাত্রীর চরণে প্রণাম জানিয়ে লঙ্কার কুশল জিজ্ঞাসা করেছেন। নেক্সট, হাই পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা। বক্তাকে, বক্তার এই আক্ষেপের কারণ কি? মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশের উল্লিখিত অংশে বক্তা ইন্দ্রজিতের ধাত্রীমাতা প্রভাষার ছদ্মবেশে আসা লক্ষ্মী। প্রভাষার ছদ্মবেশে এসে দেবী লক্ষ্মী শুনিয়েছিলেন স্বর্ণলঙ্কার করুণ পরিণতির কথা। রামচন্দ্রের সঙ্গে তীব্র যুদ্ধে মারা গেছেন মেঘনাদের ছোট ভাই বীরবাহু। পুত্র শোকে আকুল হয়ে রাজা রাবণ স্বয়ং যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছেন। লঙ্কার এমনই দুর্ভাগ্য যে স্বয়ং রাজাকে যুদ্ধযাত্রা করতে হচ্ছে। লঙ্কার এই দুরবস্থায় দেবী লক্ষ্মী বিচলিত, তাই তার কণ্ঠস্বরে আক্ষেপের সুর ফুটে উঠেছে। আচ্ছা, আমি আলাদা করে 3 নম্বর 5 নম্বর কিন্তু মেনশন করছি না, আমি ছোট বা বড় যেটার যেমন হিসাবে আমি লিখিয়ে দিচ্ছি। যেগুলো বড় লেখাচ্ছি, ছোট এলে তো অসুবিধে নেই, আর ছোটটাও এমনভাবে লেখাচ্ছি যে তোমরা আশেপাশের কোনো কিছু থেকে ঠিক টপিক পেয়ে যাবে, ঠিক আছে? মোটামুটি অ্যাডজাস্টেবল, আর দেখলে লেন্থ তোমরা বুঝতেই পারবে, ওই জন্য মেনশন করছি না। চলো নেক্সট লেখো। কাঁপিলা লঙ্কা, কাঁপিলা জলধি, এই পরিস্থিতির প্রেক্ষাপট আলোচনা করো। মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশ থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। অনুজ বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে মেঘনাদ যুদ্ধযাত্রার প্রস্তুতি নিতে শুরু করে। তার রথের চলা যেন সোনার পাখা বিস্তার করা মৈনাক পর্বতের মতো আকাশকে উজ্জ্বল করে বায়ুপথে প্রবল শব্দে চলতে থাকে। ধনুকের ছিলায় টান দিতেই টঙ্কার ধ্বনি ওঠে। অনেকটা মেঘের মধ্যে পক্ষীন্দ্র গরুর চিৎকারের মতোই আওয়াজ হয়। তার ধনুকের সেই টঙ্কারে লঙ্কা এবং সমুদ্রে কম্পন সৃষ্টি হয়।
উদ্ধৃত অংশটির দ্বারা এই বক্তব্যই সাহিত্য আকারে পেশ করা হয়েছে। নেক্সট লেখো, সাজিলা রথীন্দ্রর সব বীর আভরণে। এই কথাগুলো বইয়ের লাইন, ওই জন্য আমি স্পেলিং এর জন্য অত কিছু ওয়েট করছি না, বই দেখে লেখো। এই সজ্জার বর্ণনায় কবি যে দুটি পৌরাণিক প্রসঙ্গের উল্লেখ করেছেন সেগুলির বর্ণনা দাও। আনসার লেখো, মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশে বীরবাহুর মৃত্যুর পর লঙ্কার মর্যাদা পুনরুদ্ধারের জন্য ইন্দ্রজিৎ বীরের সাজে সেজে ওঠেন। ইন্দ্রজিতের যুদ্ধসজ্জার বর্ণনা দিতে গিয়ে দুটি পৌরাণিক প্রসঙ্গের উল্লেখ করেছেন কবি। কার্তিকেয় কার্তিক তারকাসুর বধের প্রসঙ্গ, তারকাসুরের অত্যাচারে বিপন্ন প্রসঙ্গ, এই প্রসঙ্গটার বর্ণনা দেওয়া হচ্ছে। বা তারকাসুরের অত্যাচারে বিপন্ন দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হলে ব্রহ্মা বিধান দেন যে শিবের ঔরসজাত সন্তানই তারকাসুরকে বধ করতে পারবে। 6 জন কৃত্তিকার গর্ভে শিবের 6 সন্তানের জন্ম হলেও তাদের মিলিত করে এক পুত্র সৃজিত হয়, তার নাম হয় কার্তিকেয়। দেবী বসুন্ধরা তাকে পুত্র হিসাবে গ্রহণ করেন এবং বয়ঃপ্রাপ্ত হলে তিনি দেব সেনাপতি পদে নিযুক্ত হন এবং তারকাসুরকে নিহত করেন। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে অর্জুনের গোধন উদ্ধারের প্রসঙ্গ। পাণ্ডবেরা যখন বিরাট রাজের গৃহে অজ্ঞাতবাসে ছিলেন সেই সময় কৌরবরা বিরাটের গোধন হরণের জন্য তার রাজ্য আক্রমণ করেন। বিরাট যুদ্ধে পরাজিত এবং বন্দী হলে বৃহন্নলারূপী অর্জুন গোধন রক্ষা করতে যান। করুর সৈন্য সংখ্যা দেখে ভীত উত্তর পালাতে চাইলে অর্জুন ছদ্মবেশ নেওয়ার সময়ে যে শমী বৃক্ষে অস্ত্রাদি লুকিয়ে রেখেছিলেন সেখানে তাকে নিয়ে যান এবং সেগুলি গ্রহণ করে ক্লীব বেশ ত্যাগ করে বীর বেশে সজ্জিত হয়ে কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে যান। রামচন্দ্রের বিরুদ্ধে মেঘনাদের যুদ্ধযাত্রার প্রস্তুতি প্রসঙ্গে কবি এই দুটি প্রসঙ্গ এনেছেন। নেক্সট লেখো, দুটো প্রশ্ন লেখাচ্ছি অর দিয়ে। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আজি, কে কখন কথাটি বলেছেন, তাকে কি সান্ত্বনা দেওয়া হয়েছিল? অথবা বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী কাকে বলা হয়েছে, তিনি বক্তাকে কি বলেছিলেন, প্রত্যুত্তরে বক্তা কি বলেছেন? আনসার লেখো, মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশের উল্লিখিত অংশে বিধুমুখী বলতে ইন্দ্রজিতের পত্নী প্রমীলার কথা বলা হয়েছে। সহোদর বীরবাহুর হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য ইন্দ্রজিৎ রথাহরণ করছিলেন। সেই মুহূর্তে প্রমীলা তার কাছে আসেন এবং ইন্দ্রজিতের হাত ধরে তাকে ফেলে রেখে না যাওয়ার জন্য অনুরোধ করেন। ইন্দ্রজিৎকে ছাড়া তার পক্ষে প্রাণ ধারণ করা যে সম্ভব নয় সে কথাও তিনি বলেন। দৃষ্টান্ত দিয়ে প্রমীলা বলেন যে গভীর অরণ্যে লতা যদি হাতির পাকে বেষ্টন করে তাহলে হাতি তার প্রতি মনোযোগ না দিলেও তাকে ফেলে দেয় না। ইন্দ্রজিৎ তাহলে তাকে কিভাবে ত্যাগ করে চলে যেতে পারেন, এই প্রশ্ন তুলে প্রমীলা বিস্ময় প্রকাশ করেন। প্রমীলার কথা শুনে ইন্দ্রজিৎ হেসে উত্তর দেন যে প্রমীলা তাকে ভালোবাসার যে দৃঢ় বন্ধনে বেঁধেছেন তা ছিন্ন করা কারোর পক্ষেই সম্ভব নয়। একই সঙ্গে ইন্দ্রজিৎ এও বলেন যে প্রমীলার কল্যাণের কারণেই তিনি অতি সহজে রাঘবকে হত্যা করতে পারবেন। এরপরে ইন্দ্রজিৎ প্রমীলাকে প্রতিশ্রুতি দেন যে রামচন্দ্রকে বধ করে তিনি অত্যন্ত দ্রুত ফিরে আসবেন। এই কথাই বলে ইন্দ্রজিৎ প্রমীলার কাছে বিদায় প্রার্থনা করে। আচ্ছা, আমি যা লেখাচ্ছি এছাড়াও যদি দেখো কিছু এক্সট্রা কোয়েশ্চেন আছে, ভয় পেয়ে যাবে না, দেখবে কোনো না কোনোভাবে ঘুরিয়ে যেগুলো লিখিয়ে দিচ্ছি তার মধ্যেই আসছে। অতএব আগেই আলাদা এসছে এরকম কোনো ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ থাকবে না। হ্যাঁ, একটু মাথা ঠান্ডা করে আনসারটা দিও। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কোয়েশ্চেন আনসারের উপর আর সম্ভবত একটাই ভিডিও হবে, তাহলে শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো যদি ভিডিওগুলো কাজে লাগে রিকোয়েস্ট থাকলো প্লিজ লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, টাইম খুব কম, রুটিন হয়তো পেয়েই গেছো, এছাড়া আমার কাছেও এসছে, আশা করি তোমরা পেয়ে যাবে, ওই জন্যটা আমি শেয়ার করছি না, তবে দেখবো কোনো একটা থাম্বনেলে হয়তো দিয়ে দেবো। ঠিক আছে? ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। চলো টাটা।